আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হারুনুর রশিদ জুয়েল। আজ কথা বলবো হিস্টোন মডিফিকেশন নিয়ে বা হিস্টোন অর্গানাইজেশন নিয়ে। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন, আমরা কি কখনো খেয়াল করেছি যে আমাদের বডির সব সেলে একই জেনেটিক ম্যাটেরিয়াল, একই ডিএনএ, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন কেন? তাহলে ধরা যাক এটা একটা হেপাটোসাইট, এটা একটা প্যানক্রিয়াটিক বিটা সেল। এই হেপাটোসাইট দেখা যায় ক্লটিং ফ্যাক্টর তৈরি করতেছে বা অ্যালবুমিন প্রোটিন তৈরি করতেছে, কিন্তু প্যানক্রিয়াটিক বিটা সেল তো তা করতেছে না। প্যানক্রিয়াটিক বিটা সেল করতেছে দেখা যায় ইনসুলিন রিলিজ। এখন কেন এরকম হচ্ছে? ধরা যাক এটা একটা ডিএনএ, হেপাটোসাইটের ডিএনএ, এটা প্যানক্রিয়াটিক বিটা সেলের ডিএনএ। এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। ধরা যাক এখানে একটা জিন, এখানেও সেই জিন, এখানেও সেম জিন। এখন হেপাটোসাইটের এই জিনটা দেখা গেল ফাংশনালি অ্যাক্টিভ, কিন্তু এই জিনটা অ্যাক্টিভ না, আবার এটা অ্যাক্টিভ। আবার প্যানক্রিয়াটিক এই সেলে দেখা গেল যে এটা অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ, এই জিনটা আবার অ্যাক্টিভ না। তো ধরা যাক হেপাটিক সেলে এই জিনটা তৈরি করতেছে একটা ক্লটিং ফ্যাক্টর, মনে করা যায় একটা ক্লটিং ফ্যাক্টর তৈরি করতেছে, আর এটা কিছু করতেছে না। আবার এই জিনটা একটা প্রোটিন তৈরি করতেছে, ধরা যাক সেই প্রোটিনটা হচ্ছে অ্যালবুমিন। এখন এই প্যানক্রিয়াটিক সেলে এই ক্লটিং ফ্যাক্টর কিন্তু এটা তৈরি হইতেছে না, এই জিনটা ইনঅ্যাক্টিভ। আবার অ্যালবুমিনের জন্য যে জিনটা ছিল সেটাও ইনঅ্যাক্টিভ, তার এই জিনটা অ্যাক্টিভ। মনে করা যাক এই জিনটা তৈরি করলো ইনসুলিন। তো এই যে ভেরিয়েশনটা, এই কারণেই দেখা যায় ডিফারেন্ট সেলে ডিফারেন্ট ভেরিয়েশন। এখন এটা ঠিক করবে কে? এই যে জিনিসটা মেনটেন হইতেছে, এই যে জিনের এক্সপ্রেশন, মানে সব জিন এক্সপ্রেস হইতেছে না, এই জিনের এক্সপ্রেশন, এটাকে রেগুলেট করবে কে? রেগুলেট করার জন্য একটা ফ্যাক্টর, অনেকের মধ্যে একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে হিস্টোন। হিস্টোন মডিফিকেশন হচ্ছে একটা দায়ী ফ্যাক্টর এই জিনিসটার জন্য। কারণ হিস্টোন মডিফিকেশনের জন্য আমরা জানতে হবে হিস্টোন কী, নিউক্লিওজোম কী, ক্রোমাটিন কী। তো যদি সংক্ষেপে বলতে চাই তাহলে মনে করা যাক এটা একটা সেল, আমরা জানি ডিএনএ একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এখন ডিএনএ এইরকমই থাকে না, ডিএনএটা হচ্ছে 1.8 মিটার লং, 1.8 মিটার লং। আর একটা সেল কতই বা ডায়ামিটার, ধরা যাক 7 to 8 মাইক্রোমিটার। তো এই যে 1.8 মাইক্রোমিটার একটা লং জিনিস, একটা নিউক্লিয়াস, এত ছোটো নিউক্লিয়াসের ভিতরে থাকবে, সেটা কীভাবে থাকবে? আমরা ছোটোবেলায় একটা কথা শুনেছি না, 12 হাত কাকুরের 13 হাত বিচি। তো 12 হাত যদি একটা কাকুর হয়, তার ভিতরে 13 হাত বিচি কীভাবে থাকা সম্ভব? যদি থাকেই, আমরা যদি ধরেই নেই যে 12 হাত কাকুরের 13 হাত বিচি আছে, তাহলে সেই বিচিটাকে নিশ্চয়ই পেঁয়াজ দিয়ে থাকতে হবে এরকম, কারণ তাছাড়া 12 হাতের ভিতরে তো 13 হাত জিনিস থাকা সম্ভব না। তো একটা নিউক্লিয়াসের ভিতরে 1.8 মিটার ডিএনএ ধরা, ইজ ইট পসিবল? এটা পসিবল কীভাবে? যদি এটা প্যাচ দিয়ে থাকে। তো ডিএনএ প্যাচ দিয়ে থাকে। তো ডিএনএর যে প্যাচগুলো, এগুলো হচ্ছে হিস্টোন নামক কিছু প্রোটিনের চারপাশে প্যাচ দেওয়া থাকে। 8টা হিস্টোন প্রোটিন, ধরা যাক এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ওই পাশেও আছে 4টা, এরকম 8টার 4 সাইড দিয়ে হচ্ছে ডিএনএটা প্যাচ দিয়ে থাকে। মোটামুটি 2 প্যাচ দেয়, মানে অ্যাবসলিউটলি 2 প্যাচ না, 1.8 টার্ন বলা হয়। ধরা যাক ডিএনএটা এইভাবে গিয়ে, এটা 2 ডাইমেনশনাল পিকচার, এইভাবে, মানে হচ্ছে মোটামুটি 2 প্যাচের মতো দেয় ডিএনএ। এই ডিএনএতে এই যে প্যাচটা, এটাতে থাকে মোটামুটি 147 বেস পেয়ার থাকে, 1.8 টার্ন, 170 বেস পেয়ার থাকে ডিএনএর, যে এই হিস্টোনের চারপাশ দিয়ে প্যাচটা দেয়। তাহলে ডিএনএ যদি একটা সুতার মতো কল্পনা করি আমরা, তাহলে হিস্টোন প্রোটিনগুলো কীরকম হবে? এই সুতার গিট্টুর মতো, সুতার গিট্টুর মতো ধরা যায় এটাকে। মনে হচ্ছে সুতার মধ্যে, আসলে গিট্টু বলতে হচ্ছে জপের মালা, যে পুতির মালা, এই সুতার মধ্যে পুঁতিগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এখন এই পুঁতির চারপাশে যে গিট্টুগুলো দিছে, এই জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিওজোম। মানে হিস্টোন প্রোটিনের চারপাশে যে 2 প্যাচের ডিএনএ, এটা দিয়ে তৈরি করতেছে নিউক্লিওজোম, আর সুতাটা হচ্ছে ডিএনএ, হিস্টোনগুলো হচ্ছে একটা পুঁতি, এরকম ধরা যায়, বা গিট্টুর মতোই আর কি। তো এই গিট্টুটা, যে হিস্টোনের চারপাশে গিট্টুটা দেওয়া হয়েছে, এই গিট্টুটা সবখানে সমান রকম না। এই গিট্টু কোথাও টাইটলি, খুব টাইট, আর কোথাও গিট্টুটা লুজ। এই খুব টাইট যে গিট্টুটা, ধরা যাক এটা হিস্টোন প্রোটিন, এর চারপাশে খুব টাইটলি প্যাক আছে ডিএনএ। এই টাইট প্যাক যেটা, এটাকে বলা হয় ইউক্রোমাটিন। সরি, এই টাইট প্যাকটাকে বলা হয় হেটারোক্রোমাটিন।
হেটারোক্রোমাটিন, আর লুজলি যেটা প্যাকড সেটার নাম হচ্ছে ইউক্রোমাটিন। এই হেটারোক্রোমাটিনটা হচ্ছে টাইটলি প্যাকড, হেটারোক্রোমাটিনটা জেনেটিক্যালি মানে ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ, আর ইউক্রোমাটিনটা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। এখন আমরা আসি যে এই টাইটলি প্যাকড বা লুজলি প্যাকড থাকলে সুবিধা কী বা অসুবিধা কী। তাহলে এটা হচ্ছে হিস্টোন প্রোটিন, ধরা যাক H3, H4, H2A, H2B, এই হিস্টোন প্রোটিনগুলোর 8টা নিয়ে অক্টামার, হিস্টোন অক্টামার কোড তৈরি করা হয়। তো কোড তৈরি হয়, এটার চারপাশে হচ্ছে ডিএনএ প্যাচ দেওয়া থাকে। এখন ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু দেখি যে হিস্টোনটা কি। হিস্টোন হচ্ছে একটা প্রোটিন। তো প্রোটিন যদি হয় তার মানে একটা প্রোটিনের সি টার্মিনাল থাকবে, একটা এন টার্মিনাল থাকবে। সি টার্মিনাল মানে কার্বক্সিমূলক যে টার্মিনালটা, আর এন টার্মিনাল মানে হচ্ছে অ্যামাইনো গ্রুপ যেটাতে থাকে। তাহলে সি টার্মিনাল আর এন টার্মিনাল থাকবে। এখন এই হিস্টোনের এন টার্মিনালে কিছু মডিফিকেশন হয়, হিস্টোনের এন টার্মিনালে কিছু মডিফিকেশন হয়। আমরা যেটা পড়তেছি যে হিস্টোন মডিফিকেশন বা হিস্টোন অর্গান বা ক্রোমাটিন মডিফিকেশন। এখন এন টার্মিনালে কিছু মডিফিকেশন হবে। এই মডিফিকেশন মানে হচ্ছে মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, ফসফোরাইলেশন, এই ধরনের। মিথাইলেশন মানে মিথাইল গ্রুপ অ্যাড হতে পারে এই এন টার্মিনালে, অ্যাসিটাইলেশন মানে অ্যাসিটাইল গ্রুপ অ্যাড হতে পারে, ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ অ্যাড হতে পারে। এই হিস্টোনের যে এই মডিফিকেশন, এই জিনিসটাই আসলে নির্ধারণ করে দেয় যে এই ডিএনএর এই পার্টটা থেকে ট্রান্সক্রিপশন হয়ে প্রোটিন তৈরি হবে নাকি হবে না, মানে এই জিনগুলো থেকে ট্রান্সলেশন হয়ে আলটিমেটলি প্রোটিন তৈরি হবে নাকি হবে না, মানে এই জিন কি আলটিমেটলি এক্সপ্রেস করতে পারবে নাকি নিজেকে এক্সপ্রেস করতে পারবে না, মানে এই জিন রেগুলেশন, এই জিনিসটা কন্ট্রোল হয় হিস্টোন মডিফিকেশন দিয়ে। আরও ফ্যাক্টর আছে, তবে হিস্টোন মডিফিকেশন একটা ফ্যাক্টর। ধরা যাক এখানে একটা ডিএনএ আছে, এই ডিএনএর এখানে একটা জিন আছে। এই জিনটা যদি ট্রান্সক্রিপশন হয়ে আলটিমেটলি ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হতে চায়, এই জিনটা যদি ট্রান্সক্রিপশন হতে চায় তাহলে এখানে ট্রান্সক্রিপশন মেশিনারি বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো এখানে পৌঁছাতে পারতে হবে। তার মানে এই ডিএনএর এই পার্টটা বা জিনটাকে অ্যাক্সেসিবল হতে হবে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের জন্য। অ্যাক্সেসিবল হওয়ার জন্য যদি এটা টাইটলি বাইন্ড থাকে তাহলে এটা অ্যাক্সেসিবল হতে পারবে না, বা এটা প্যাঁচানো থাকলে অ্যাক্সেসিবল হতে পারবে না। তাহলে কী করতে হবে, এটা প্যাঁচানো ছিল, প্যাঁচটাকে খুলতে হবে, একটু আনর্যাপ করতে হবে। এই আনর্যাপের কাজগুলো হতে পারে হচ্ছে এই ডিএনএ মডিফিকেশন দিয়ে, যেটা বললাম যে অ্যাসিটাইলেশন হতে পারে, মিথাইলেশন হতে পারে, ফসফোরাইলেশন, এই র্যাপিং হতে পারে অথবা আনর্যাপিং হতে পারে, এই জিনিসগুলো দিয়ে, মানে এটাই হচ্ছে মডিফিকেশন। এখন ধরা যাক এই হিস্টোনের মেইনলি হচ্ছে H3, H4 এর মডিফিকেশনটা বেশি হয়, আর H3, H4 এর এন টার্মিনালে বেশি পরিমাণে থাকে হচ্ছে লাইসিন আর আর্জিনিন, মেইনলি এগুলোতেই মডিফিকেশন হয়। তো যদি আমরা ধরি অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ অ্যাড হবে, হিস্টোনে অ্যাসিটাইল গ্রুপ অ্যাড হবে। তো হিস্টোনে যদি অ্যাসিটাইল গ্রুপ অ্যাড হয় সেটা হয় হচ্ছে হিস্টোন অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইম দিয়ে, HAT, হিস্টোন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। তো যদি অ্যাসিটাইলেশন হয়, ধরা যাক H3 এর একটা এন টার্মিনাল আছে, H4 এর এন টার্মিনাল আছে, এখানে লাইসিন আছে মনে করা যাক, এই লাইসিনে অ্যাসিটাইলেশন হবে। তো হিস্টোন অ্যাসিটাইল ট্রান্সফারেজ দিয়ে অ্যাসিটাইলেশন হলে তখন এই যে এখানে একটা কনফর্মেশনাল চেঞ্জ হবে, তখন এই যে প্যাচটা ছিল এই প্যাচটা একটু খুলে যাবে, আনউইন্ডিং হবে। দেখা যাক এগুলো হিস্টোন এরকম ছিল ডিএনএ, সেটা হয়ে গেল এরকম, মানে একটু আনউইন্ড হয়ে গেল। তখন এখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ট্রান্সক্রিপশন মেশিনে অ্যাক্সেস করতে পারলে এখানে ট্রান্সক্রিপশন শুরু হয়ে যাবে, তাহলে এই জিনটা এক্সপ্রেস হলো, না হলে এক্সপ্রেস হতো না। তো হিস্টোন যেমন হিস্টোন অ্যাসিটাইলেশন যেভাবে প্যাচ খুলে যায়, হিস্টোন ডিঅ্যাসিটাইলেশন যদি হয় আবার HDAC, হিস্টোন ডিঅ্যাসিটাইলেজ, এই এনজাইম দিয়ে হতে পারে হিস্টোন ডিঅ্যাসিটাইলেশন। তখন হচ্ছে এই প্যাচটা আবার লেগে যাবে, প্যাচটা ঘুরে যাবে, তখন আর এটা এক্সপ্রেস হবে না, যতটুকু সময়ের জন্য প্রয়োজন ততটুকু হয়ে গেল। আবার মিথাইলেশন, হিস্টোন মিথাইলেশন হচ্ছে মিথাইল গ্রুপ অ্যাড হবে, আর মিথাইলেশনে আসলে
অ্যাক্টিভও হতে পারে, রিপ্রেসও হতে পারে জিনটা। তুমি এটা ডিপেন্ড করবে যে কোন হিস্টোনের কোন রেসিডিউর উপরে কাজ করতেছে। এটার জন্য এটা একটু জটিল, সেজন্য আলোচনায় বাদ দিলাম। ফসফোরাইলেশন ওই একই কথা, ফসফেট গ্রুপ অ্যাড হবে। ফসফোরাইলেশনটা মেইনলি হয় হচ্ছে সেরিন রেসিডিউতে। সেরিন রেসিডিউতে হয় ফসফোরাইলেশন, আর্জিনিন লাইসিনিনতে না। এখন একটা কথা এখানে উল্লেখ্য যে হিস্টোন আসলে পজিটিভলি চার্জড, হিস্টোন পজিটিভলি চার্জড আর ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে পজিটিভ নেগেটিভ খুব কম্প্যাক্ট একটা বাইন্ডিং দেয়, দুটোর মধ্যে একটা কম্প্যাকশন ক্রিয়েট করে। আর ফসফোরাইলেশন যখন হয় তখন এই হিস্টোনটা হয়ে যায় নেগেটিভলি চার্জড, আর ডিএনএ ব্যাকবোন হচ্ছে নেগেটিভলি চার্জড। তো দুটাকে রিপিল করে, মানে হচ্ছে একটা থেকে দূরে সরায় দেয়। এই কারণে হচ্ছে খুলে যায় প্যাচটা, যেটা আমাদের জিন এক্সপ্রেশনে হেল্প করে। তাহলে আমরা যদি সামারি করি আজকের কথায়, সেটা হচ্ছে আমাদের ডিএনএ অনেক লম্বা ডিএনএটা খুব ছোট্ট একটা নিউক্লিয়াসের ভিতর থাকতে হলে সেটাকে প্যাচ দিয়ে থাকতে হবে, পেঁচায় থাকতে হবে, এবং ডিএনএ থাকেও সেইভাবে। তো কিছু প্রোটিন আছে যেগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। 8টা হিস্টোন প্রোটিনের সাথে আনুমানিক 2 প্যাচ ডিএনএ বা 147টা বেস পেয়ার অফ ডিএনএ প্যাচ দেওয়া থাকে। এইভাবে হচ্ছে এটা নিউক্লিওজোম গঠিত হয়। আর ডিএনএর সাথে এই যে প্রোটিন, এই টোটাল জিনিসটা হচ্ছে ক্রোমাটিন। এখন এই ক্রোমাটিনের 2টা পার্ট আছে, একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। যেটাতে প্যাচটা একটু টাইটলি থাকে সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। আর যেটাতে প্যাচটা একটু লুজলি থাকে সেটা হচ্ছে ইউক্রোমাটিন, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। এখন এই যে জিনগুলো আছে এই প্যাচের ভিতরে, সেই জিনগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগতে পারে। সেই জিন কোনটা আমাদের মানে এক্সপ্রেস করবে কোনটা করবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে হিস্টোন মডিফিকেশনের উপরে। হিস্টোন মডিফিকেশনের জন্য হিস্টোন যেহেতু একটা প্রোটিন, তার থাকে এন টার্মিনাল এন্ড, সেখানে থাকে হচ্ছে লাইসিন আর্জিনিন, মেইনলি H3 H4 এর মডিফিকেশনটা বেশি হয়। তো লাইসিন আর্জিনিনের মডিফিকেশন যদি এসিটাইলেশন, মিথাইলেশন বা ফসফোরাইলেশন, এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে এই জিনটা এক্সপ্রেস হবে নাকি হবে না, এই জিনটা অ্যাক্সেসিবল হবে কিনা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের প্রতি নাকি হবে না। এটার উপর ডিপেন্ড করবে আমাদের জিনটা কন্ট্রোল হবে। মানে যেটাকে বলে অনেক সময় বলা হয় জিন যদি আমরা বন্ধ করে দেই জিনের এক্সপ্রেশনটাকে, সেটাকে বলে জিন সাইলেন্সিং। জিনটাকে সাইলেন্স করে দিলাম। জিন সাইলেন্সিংয়ের জন্য এমআরএনএরও ফাংশন, জিন সাইলেন্সিংয়ের জন্য আরএনএরও কিছু ফাংশন আছে। সে আরএনএ নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ।